আজকে আমরা ক্লাস 12-এর স্ট্রং রুটস এর যে টেক্সটটি আছে সেই টেক্সটটি অর্থসহ একটা অ্যানালাইসিস করব। তো চলো আমরা শুরু করি। স্ট্রং রুটস, লেখক হচ্ছে কি APJ আব্দুল কালাম। APJ বলতে এখানে লেখা আছে, দেখে নাও, আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। 1931 থেকে 2015 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সে কে ছিল? যে ভারতের প্রেসিডেন্ট ছিলেন। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন এবং তার আগে তিনি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন বা ভারতের সায়েন্টিস্ট ছিলেন, যার কাজের জন্য ভারত গর্বিত। রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম তার জীবনী সম্পর্কে একটি বই লিখেছেন, দ্য উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ারেরই একটি অংশ হচ্ছে স্ট্রং রুটস। তো এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট মানে অধিকাংশ, মানে নেওয়া হয়েছে ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ইন দিস টেক্সট, এই টেক্সটের মধ্যে হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তার নিজের গ্রামে সে তার শৈশব কীভাবে কাটিয়েছেন সেই সব কথা তিনি বলছেন। দিস স্পিচ প্রেজেন্টস আর ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথর্স আর্লি লাইফ। অবশ্যই এখানে তার আর্লি লাইফ সম্পর্কে সুন্দর একটা চিত্র তিনি তুলে ধরেছেন এবং তার যে ধার্মিক ধর্ম সম্পর্কে তার ধারণা, সেই ধারণাটা কীভাবে বেড়ে উঠেছে সেই সম্পর্কে তিনি এখানে লিখেছেন। তো উইংস অফ ফায়ারটাকে আমি বলবো আমার স্টুডেন্টদেরকে যে উইংস অফ ফায়ার বইটি সকলে প্রেরই পড়া উচিত, কারণ এই বইটিতে প্রেরণা পাওয়া যায় যে একটা গরিব মানুষের ছেলে কিভাবে সে একটা সায়েন্টিস্ট হয়েছিল। সেই বইটি এখন বিভিন্ন ভাষায় অনুবাদিত পাওয়া যায়। তো তাই ছাত্রদের চেষ্টা করতে হবে যে বড় বড় মানুষ যারা গরিব থেকে অনেক বড় হয়েছেন, সাধারণ অবস্থা থেকে অনেক বড় হয়েছেন, তাদের আত্মজীবনীটা পড়া, কারণ আত্মজীবনী পড়লে জীবনে ব্যাপক প্রেরণা পাওয়া যায়। তো চলো আমরা এবার টেক্সট শুরু করে দিই। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্ম হয়েছিল into a middle-class Tamil family, একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে জন্ম হয়েছিল। কোথায়? in the island town, একটি দ্বীপ শহরে of রামেশ্বরম। রামেশ্বরমের দ্বীপ শহরে জন্ম হয়েছিল। in the erstwhile মানে আগের, বর্তমানে আর এই মাদ্রাজ নেই। আর্স্টওয়াইল মাদ্রাজ কেন বলছে? কারণ বর্তমানে নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা বর্তমানে চেন্নাই হয়ে গেছে। তো তোমরা অনেকে চেন্নাই এক্সপ্রেসের নাম শুনেছো, দেখেছো একটা মুভি। তো চেন্নাই যেটা মাদ্রাজের বর্তমান নাম। তো আর্স্টওয়াইল মানে আগের, পূর্ব মানে পাস্ট। তো আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেটের রামেশ্বরম শহরে আমার জন্ম হয়েছিল। দেখো এখানে APJ আব্দুল কালাম নিজেকে আই বলে সম্বোধন করেছেন, কারণ এই কবিতাটি আত্মজীবনী, মানে তার নিজের জীবনী সে নিজেই লিখেছেন। তাই যখন তিনি লিখছেন নিজেকে আই বলে সম্বোধন করছেন। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবেদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবার না ভালো শিক্ষা ছিল। ফর্মাল এডুকেশন মানে স্কুলে গিয়ে কলেজে গিয়ে যে পড়াশোনা, আমরা সেটাকে ফর্মাল এডুকেশন বলি। তো সেই ফর্মাল এডুকেশন জয়নুল আবেদিন মানে আমার বাবার ছিল না, তারপর কোনো টাকা পয়সাও ছিল না। আমরা টাকা পয়সার কথা বলতে গেলে তার আত্মজীবনী পড়লে আমরা একটা জিনিস জানবো যে যখন সে স্কুল ছেড়ে কলেজে যাচ্ছে বা হোস্টেলে যাচ্ছে তখন তার একেবারেই টাকা নেই, তখন তার দিদি গহনা বিক্রি করে তাকে আমেরিকা পাঠাচ্ছে। এরকম অনেক গল্প তার আত্মজীবনীর মধ্যে আমরা পাবো। তো সেই বইটি অবশ্যই আমি রিকমেন্ড করবো যে সকলেই পড়ো। তো এখানে তিনি স্বীকার করছেন যে নর মাচ ওয়েলথ, আমাদের কারো টাকাও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধার সত্ত্বেও, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজের সাথে অসুবিধার সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইননেট উইজডম। আমার বাবার টাকা ছিল না, শিক্ষা ছিল না, কিন্তু তার মধ্যে জ্ঞান ছিল। দেখো জ্ঞান, ইননেট জ্ঞান, ইননেট উইজডম মানে তার
সহজাত অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটি ছিল। এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, জেনারসিটি মানে উদারতা, এবং তার উদারতা ছিল, উদার মানুষ ছিলেন তিনি, তার মধ্যে একটা উদারতার ভাব সবসময় জাগ্রত ছিল। He had an ideal helpmate in my mother আশিয়াম্মা, এবং আইডিয়াল হেল্পমেট মানে আদর্শ হেল্পমেট মানে সহযোগী বা সহযোগিনী, মানে সবসময় সহযোগিতা করেন সেরকম একজন ছিল তা, সে হচ্ছে কি আমার মা আশিয়াম্মা। তা আশিয়াম্মার মধ্যে তিনি সবসময় সহযোগিতা পেয়েছেন। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. এখানে একটা সুন্দর দৃশ্য ধরা পড়েছে যে তার বাড়িতে অনেক লোক খেত, মানে বাইরের আউটসাইডাররা আসতো, মোর আউটসাইডাররা এসে খেয়ে যেত। যতগুলো তার বাড়ির মেম্বার ছিল বা ইনসাইডার ছিল তাদের থেকে আউটসাইডাররা বেশি খেত, কিন্তু এক্স্যাক্টলি কতটা লোক খেত সেটা আমার মনে নেই। কিন্তু এটা পরিষ্কার করে বলতে পারি যে বাইরের সংখ্যক লোকেরা আমাদের ফ্যামিলি মেম্বারদের থেকেও বেশি ছিল। এখানে রিকল বলে যে শব্দটি আছে, এটা খেয়াল রাখতে হবে। রিকল শব্দটির মানে হচ্ছে স্মৃতিচালনা করা, মানে আগের ঘটনাকে মনে করা। এক্স্যাক্ট নাম্বার বলতে ঠিক নাম্বারটা কত, এক্স্যাক্টলি কত নাম্বার লোক খেত। শি ফেড মানে খাওয়াতো, এভরিডে প্রত্যেক দিন। আই এম সার্টেন, কোয়াইট মানে সম্পূর্ণ নিশ্চিত যে বাইরের আউটসাইডাররা খেত বেশি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে যদি সবাইকে একসঙ্গে যুক্ত করা হয়, যে সংখ্যক হবে তার থেকে বেশি। পরের প্যারাগ্রাফে চলে যাব। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার পিতামাতাকে অবশ্যই সর্বজন স্বীকার করত তারা যে আদর্শ পতিপত্নী ছিল। তাদের মধ্যে একটা মিল ছিল, তাদের মধ্যে কাজকর্মে তাদের মধ্যে একটা সঙ্গতি ছিল। তো লোকেরা মনে করতো যে তারা একটা আদর্শ হাজব্যান্ড ওয়াইফ। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বংশজ মানে পূর্বসূরীরা ছিল আরও সম্ভ্রান্ত। ডিস্টিংগুইশড মানে সম্ভ্রান্ত, মানে আরও নামি সুনামি ইত্যাদি। One of her forebears having been bestowed the title of বাহাদুর by the British, এবং তার পূর্বসূরীদের একজনকে ব্রিটিশরা বাহাদুর টাইটেল দিয়েছিল। সেই কারণে আমার মায়ের যে বংশজ পূর্বসূরী সেই তারা অনেক অনেক সম্ভ্রান্ত ছিলেন। আমার মনে হয় না এখানে আর কিছু কঠিন আছে, পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমার বাবা মায়ের অনেক সন্ততি ছিল, কিন্তু আমি তাদের মধ্যেই একজন ছিলাম। এ শর্ট বয়, একটা ছোট্ট ছেলে, উইথ র্যাদার ডিস্টিংগুইশড লুকস, একটা আনডিস্টিংগুইশ, একটা কেমন একটা চেহারা নিয়ে, অ্যান্ড চেহারাটা খুব ভালো ছিল না। born to tall and handsome parents, কিন্তু আমার পিতামাতারা ছিল বেশ হ্যান্ডসাম, বেশ লম্বা, এবং সেই পিতামাতার কাছেই আমি একটা আনডিস্টিংগুইশড লুকস নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। তোমরা দেখবে যে আর এপিজে আব্দুল কালাম দেখতে খুবই হ্যান্ডসাম ছিলেন না, কিন্তু তার মানসিকতা অত্যন্ত উদার ছিল, তার কাজকর্মে আমরা দেখেছি। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। কোথায় বাস করতাম? যে আমাদের যে পূর্বজ পিতামাতার যে পুরাতন বাড়ি ছিল সেই বাড়িতেই আমরা বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ 19th century, 19th centuryর মাঝে যে বাড়িটি তৈরি হয়েছিল সেই বাড়িতে আমরা বাস করতাম। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস। এটা বেশ বড় পাকা বাড়ি, মানে ইটের তৈরি বাড়ি ছিল। দেখো, পাকা বাড়ি আজকের দিনে সবার কমন, কিন্তু সেই সময় যখন এপিজে আব্দুল কালামরা বাস করছিলেন তখন কাঁচা বাড়ির সংখ্যা অনেক ছিল। তো সেই পাকা বাড়ি তাদের ছিল।
মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনা পাথর এবং ব্রিক মানে ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরম, এবং এটা ছিল কোথায়? রামেশ্বরম, যে মসজিদে যাওয়ার রাস্তা ছিল সেই রাস্তাতে আমাদের বাড়িটা ছিল। My austere father used to avoid all the inessential comforts and luxuries. আমার বাবা অস্টেরি ছিল, মিনস একটু কঠোর টাইপের ছিল, একটু ডিসিপ্লিন ছিল। তো সে কী করতো, যেটা অপ্রয়োজনীয় আনন্দ বা লাক্সারি বিলাসিতা সেগুলোকে তিনি অ্যাভয়েড করে যেতেন, মানে সেগুলো তিনি ভোগ করতেন না। যে আনন্দ বিনোদন বিলাসিতা প্রয়োজন নেই সেগুলো তিনি একটু এড়িয়ে চলতেন। However, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সাপ্লাই হয়ে যেত, যেমন ইন টার্মস অফ ফুড, খাবারের ব্যাপারে, মেডিসিনের ব্যাপারে বা ক্লোদিংসের ব্যাপারে, কাপড়ের ব্যাপারেও যা প্রয়োজন হতো ঠিক সময়ে পাওয়া যেত। ইনফ্যাক্ট অবশ্যই আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ইনফ্যাক্ট অবশ্যই সত্যি করে আমি বলবো যে আমার শৈশবকাল ছিল এক নিরাপদ শৈশব, যেটা সব জিনিসপত্রও আমি ঠিকঠাক পেয়েছিলাম, ভালোবাসাও আমি সবার কাছ থেকে ঠিকঠাক পেয়েছিলাম। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি কিন্তু সাধারণত আমি দেখতাম যে মায়ের সঙ্গে আমি খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের বারান্দায় বসে আমি খেতাম, মায়ের সঙ্গে খেতাম। শি ইউজ টু প্লেস আ বানানা লিফ বিফোর মি, আমার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিত। দেখো, কলার পাতা কিন্তু এখন আর মানুষ খায় না, তখন সময় কলার পাতায় ভাত খেত। অন হুইচ শি দেন লেডেলড রাইস, aromatic sambar, a variety of sharp homemade pickle, dollop of fresh coconut chutney. তো কী তখন তিনি দিতেন, কী খাবার খেতেন সেই নামগুলো মনে রাখতে হবে। ভাত দিতেন, অ্যারোমেটিক সাম্বার একটা দক্ষিণ ভারতীয় খাবার, সেই সুগন্ধি সাম্বার খেতাম, আর ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস, এবং বেশ বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার, পিকল মানে আচার খেতাম, অ্যান্ড ডেলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক ডলা কে দিতেন না নারিকেলের চাটনি দিতেন, মানে ডলপ মানে একটা বেশ ডলা, সেই এক ডলা কোকোনাট চাটনি দিতেন। পরের ইম্পর্টেন্ট বিষয়টি আমরা পড়বো, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে শর্ট হয়ে আসে। তো দেখো নাও, এটা কমিউনাল হারমোনি নিয়ে একটা বিষয়, সেটা দেখে নিই। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে কারণে রামেশ্বরম শহরটি অনেক তীর্থযাত্রীর কাছে, পিলগ্রিমসদের কাছে এটা বিখ্যাত ছিল। রামেশ্বরম গ্রামটি বিখ্যাত ছিল কিন্তু শিবা টেম্পলের জন্য। ওয়াজ অ্যাবাউট 10 minute টু ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটে হেঁটের রাস্তা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকায় মুখ্যত মুসলিমরাই বাস করত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, বাস করছিল অ্যামিকেবলি মানে আমায়িকভাবে, কোনো হিংসা ছিল না, সম্প্রীতির সঙ্গে বাস করছিল। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা কিন্তু বেশ পুরানো মসজিদও ছিল, মস্ক ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর এভরি ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ার জন্য যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. সেই সময়ে আমার একটুও ধারণা ছিল না ওই সমস্ত যে আরবিক সূরাগুলা পাঠ করা হতো সেই সূরাগুলোর মানে কী ছিল। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম দ্যাট মানে যে দে রিয়েস্ট গড, যে সেই সমস্ত প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাতো। When my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতো আফটার দ্য প্রেয়ার, প্রার্থনার পরে,
পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা উড বি সিটিং আউটসাইড, বাইরে সব বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম, তাদের অনেকেই অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এবং তারা অনেকেই কী করতো, আমার বাবাকে জলের পাত্র দিত যাতে জল ভরা থাকতো। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যে কী করতো, তার আঙুলের ডগাটি সেই পানির মধ্যে ডুবিয়ে দিত, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং সেই ওয়াটারটা তখন বাড়িতে নিয়ে যাওয়া হতো যারা অসুস্থ বা ইনভ্যালিড ছিল সেই সমস্ত লোকেদেরকে খাওয়ানোর জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং আমি এরকম অনেকে দেখেছি যে অনেক লোক আমাদের বাড়িতে বেড়াতে আসতো, কেন? টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হওয়ার পরে। মাই ফাদার অলওয়েজ স্মাইল, সবসময় হাসতো, অ্যান্ড দেন আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য তিনি বলতেন যে তোমরা আল্লাহকে ধন্যবাদ জানাও, কারণ তিনি সমস্ত কিছুর মার্জনাশীল এবং ক্ষমাশীল। করুণাময়, মার্সিফুল মানে করুণাময়, আল্লাহর কাছে তারা ধন্যবাদ জানাতে বলতো। দ্য হাইয়েস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের সবচেয়ে উঁচু পদের যে প্রিস্ট ছিল তার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সে আমার বাবার খুবই কাছের বন্ধু ছিল। দেখো, দুটো মসজিদের একজন ইমাম এবং আর একজন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দুজনেই ওর মন্দিরের টপ লেভেল একটা প্রিস্ট, দুজনের মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। তোমাদেরকে বলতে ভুলে গেছি যে অবশ্যই আবুল কালাম আজাদের বাবা ওই মসজিদের ইমাম ছিলেন, যেটা আমরা আত্মজীবনী বইয়ে পড়লে দেখতে পাবো, কিন্তু এই টেক্সটের মধ্যে সেটা ক্লিয়ারলি বলা নেই। One of the most vivid memories of my early childhood is of the two men. এবং আমার সবচেয়ে প্রাণবন্ত উজ্জ্বল স্মৃতি আমার শৈশবকালের যদি বলা হয় তাহলে অবশ্যই আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই দুটো লোকের সম্পর্কিত বিভিন্ন জিনিস। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, সবাই তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে পোশাক, ড্রেস এবং অ্যাটায়ার একই জিনিস। তাহলে তার ট্র্যাডিশনাল মানে ধর্মীয় যে পোশাক, পুরোহিতের ড্রেসে পরে আসতো, এবং বাবা ইমাম সাহেব ইমামের ড্রেসে থাকতেন, সেই পোশাকে থাকতেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা ধর্ম বিষয় নিয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, যখন আমি তখন খুবই ছোট ছিলাম, আমি প্রশ্ন করতে পারতাম না। asked my father about the relevance of the prayer, তখন বাবাকে আমি প্রশ্ন করতাম যে এই যে প্রার্থনা করা হয় সেই প্রার্থনার সঙ্গতি বিষয়টা কি প্রয়োজন আছে। My father told me, আমার বাবা বলতেন, there was nothing mysterious about the prayer, প্রার্থনা সম্পর্কে রহস্যজনক কিছুই নেই, rather বরং prayer made possible a communion of the spirit between people, এবং এই প্রার্থনার মাধ্যম দিয়ে কী হয়, মানুষের মধ্যে একটা মিল মহব্বত একটা তৈরি হয়, হ্যাঁ, আন্তরিক একটা মহব্বত তৈরি হয় বা আন্তরিক একটি সংযোগ তৈরি হয়। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, আমার বাবা বলতেন যে যখন তুমি প্রার্থনা করো, you transcend your body, তোমার তখন শরীর তখন পরিবর্তিত হয়ে যায়, and become a part of the cosmos, তখন তুমি সারা ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও, which knows no division of wealth, age, caste or creed, তখন সেই সমস্ত সেই বডিটা যখন সাধারণ একটা বডি যেটা বাড়ির মধ্যে ছিল, যখন তুমি প্রেয়ারে দাঁড়িয়ে যাও তখন সারা ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যায়, সারা ব্রহ্মাণ্ড নিয়ে চিন্তা করে, আর যার মধ্যে কোনো রকম বিভেদ থাকে না, টাকার কারণে বা বয়সের কারণে বা কাস্টের কারণে, শ্রেণীবিন্যাসের কারণে বা কোনো আচরণের কারণে। ক্রিড মানে ধর্মীয় আচরণকে ক্রিড বলা হয়। তো পরের অংশে আমরা যাই। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা খুবই
কঠিন স্পিরিচুয়াল যে কনসেপ্টগুলো, ধর্মীয় যেসব তত্ত্বগুলো, ধারণাগুলো, সেগুলো খুব সহজ সরল একবারে তামিল ভাষায় বুঝিয়ে বলতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, সে একসময় আমাকে বলেছিল, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে তিনি, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি প্রকৃত যেটা ছিলেন, ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড গুড আর ব্যাড, যে পরিস্থিতিতে তিনি পৌঁছেছেন সেটা ভালো মন্দ যাই হোক না কেন, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট within the whole of the manifest divine being. তো ভালো মন্দ যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষই কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্ট, কোথায় না এই যে ডিভাইন বিং, স্বর্গীয় যে একটা রূপ, স্বর্গীয় যে শরীর, সেটা প্রকাশের ব্যাপারে তার মধ্যে একটা কিন্তু স্পেসিফিক এলিমেন্ট থাকে। সে ভালো মন্দ যাই হোক না কেন, প্রত্যেকের মানুষের মধ্যে একটা স্বর্গীয় রূপ ধরা পড়ে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টি, সুতরাং জীবনের যে কঠিনতা, ডিফিকাল্টি, সেই সম্পর্কে ভীত হওয়ার কারণ কি, বা সাফারিংয়ের পথে বা প্রবলেমের পরে জীবনের যে সমস্যা, যে কষ্ট, যে কঠিনতা, সেই সম্পর্কে ভীত হওয়ার কারণ কোথায় বা যুক্তি কোথায়। দেন হোয়েন ট্রাভেলস মি, যখন আমাকে সমস্যা দেয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, তখন তোমার যখন সমস্যা আসে তখন তারা কি করে, দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তারা বোঝার চেষ্টা করে দ্য রিলেভেন্স অফ ইউর ফিলিংস, তখন এই সমস্ত তোমার অনুভূতির যে সঙ্গতি বা মিল কোথায় সেগুলো তারা বোঝার চেষ্টা করে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, যখন কোনো অ্যাডভার্সিটি আসে, মানে প্রতিকূলতা, জীবনে যখন প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যায়, হ্যাঁ, জীবনে যা কাজ করতে যাচ্ছে সব উল্টো হয়ে যাচ্ছে, সেরকম প্রতিকূল যদি পরিবেশ তৈরি হয়, সবসময়ই সেই প্রতিকূল পরিবেশে কি করে, জীবনে অন্তর্দর্শনের একটা সুযোগ করে দেয়। অন্তর্দর্শন মানে ভিতরকে দেখার একটা সুযোগ করে দেয়। Why don't you say this to the people and who come to you for help and advice? যারা তোমার কাছে আসে তাদেরকে তুমি এই কথাটা বলো না কেন? আর অল্প পড়াটা আছে, আমরা এটা একই সঙ্গে পড়ে নেব। Why don't you say this to people who come to you for help and advice? যারা তোমার কাছে এই যে হেল্প বা অ্যাডভাইস নিতে আসে তাদেরকে তুমি এটা বুঝিয়ে বলো না কেন? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, he put his hand on my shoulders, সে তার হাতটা আমার ঘাড়ে রাখলো, and looked straight into my eyes, আমার চোখের দিকে স্থিরভাবে তাকালো। For quite some time, কিছু নির্দিষ্ট সময় ধরে, he said nothing, তারপরে সে কিছু বললো না, as if he was judging my capacity to comprehend his words. তখন হয়তো সে ভাবছিল যে তিনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো বোঝার মতো ক্ষমতা বা দক্ষতা আমার মধ্যে আছে কিনা সেটা তিনি বিচার করছিলেন। Then he answered in a low and deep voice, তারপরে আস্তে আস্তে এবং বেশ গভীর কণ্ঠে তিনি বলতেন, his answer filled me with strange energy and enthusiasm, এবং তার আনসারটা আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি নিয়ে আসতো এবং একটা আগ্রহ বা উদ্বেগ নিয়ে আসতো। Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেদেরকে একলা দেখতে পায়, a natural reaction, এটা খুব স্বাভাবিক ব্যাপার, they start looking for company, তারা সঙ্গী খুঁজে বেড়ায়। Whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তখন তারা কোনো লোক খুঁজে বেড়ায় যে তাদেরকে সাহায্য করবে। Whenever they reach an impasse, যখন তারা একটা ইম্পেসি জায়গায় চলে আসে, অচল অবস্থায় চলে আসে, মানে আর চলতে পারছে না, সেরকম একটা ইম্পেসি, খুবই দামি শব্দ, they look to someone, তারা কোনো একটা লোকের কাছে তখন যায়, to show them the way out, যারা তাকে এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসা রাস্তা দেখায়। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা ঘটমান যে অ্যাঙ্গুইশ, এই যে ক্ষোভ, লঙ্গিং, ইচ্ছা বা ডিজায়ার, প্রত্যাশা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা যে এই যে আমাদের ক্ষোভ বা ইচ্ছা, বাসনা, এগুলোর মধ্যে
এইগুলোর জন্য তারা একটা নিজস্ব হেল্পার খুঁজে পায় যে তাদেরকে হেল্প করে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রিক্ট, যারা আমার কাছে সমস্যা নিয়ে আসে, আই অ্যাম পার্ট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু propitiate demonic forces with prayers and offerings. যারা আমার কাছে আসে এই সমস্যা নিয়ে, আমি জাস্ট তাদের মধ্যে গো বিটুইন মানে মধ্যস্থতাকারী এক ব্যক্তি হিসেবে কাজ করি এবং তাদের মধ্যে যে শয়তান স্পিরিটগুলো আছে, ডেমনিক ফোর্সেসগুলো আছে বা ইভিল স্পিরিটগুলো আছে, যে খারাপ স্পিরিটগুলো আছে, সেগুলোকে আমি শান্ত করার চেষ্টা করি, প্রপিশিয়েট করার চেষ্টা করি। কি দিয়ে না, প্রার্থনা দিয়ে বা অঞ্জলি দিয়ে, মানে কোনো দানের মাধ্যম দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা কিন্তু ঠিক নয় অ্যাট অল, মোটেই এটা ঠিক নয়। হ্যাঁ, কারোর মধ্যে শয়তানের স্পিরিট আছে, আমি প্রার্থনা করে ঠিক করে দেবো, এটাকে করতে পারে না, কিন্তু এটা মোটেই অ্যাপ্রোচটা ঠিক নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা অনুচিত, এটা কোনোদিনই এটা অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, অবশ্যই এটা বুঝবে, দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন vision of destiny and a vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তো একজন অবশ্যই বোঝার চেষ্টা করবে যে একজনের মধ্যে ভয় আছে, ভাগ্য সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে ভয় আছে এর মধ্যে, এবং আরেকটা শক্তি, যে শক্তি আমাদেরকে কি করে, আমাদের মধ্যে পরিপূর্ণতার যে একটা শত্রুকে খুঁজে বেড়ায়, আমরা খুঁজে বেড়াই যে কি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলস, আমাদের মধ্যে যে পরিপূর্ণতার শত্রু আছে, সেই শত্রুটা খুঁজে বেড়াচ্ছে। এই দুটো ভিশনের মধ্যে অবশ্যই একজন যে পার্থক্য, সেই পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4, আমি মনে পড়ে যে আমার বাবা ভোর 4টের সময় দিন শুরু করতো বাই রিডিং নামাজ পড়ে, সকালবেলা নামাজ পড়তো এবং তারপরে দিন শুরু হতো বিফোর ডন, ভোরবেলার আগেই কিন্তু নামাজটা পড়তো। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, সে হাঁটতে যেত একটা ছোট্ট কোকোনাটের বাগানে, উই ওন্ড, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 8 মাইল দূরে। He would return with about a dozen of coconuts tied together, thrown over his shoulder. এবং সে তখন ফিরে আসতো কী করে, 1 ডজন কোকোনাট নিয়ে ফিরে আসতো এবং যেটা তার ঘাড়ের উপর ঝুলতো। অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরে তিনি এসে সকালবেলায় খাবার খেতেন। This remained his routine even when he was in late 60s, এবং যখন তার বয়স প্রায় 70 বছরের পেরিয়ে 60 বছর পেরিয়ে 70 কাছাকাছি, তখনও কিন্তু এই রুটিনটা তার কাছে ছিল। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবনব্যাপী, ট্রাই টু এমুলেট মাই ফাদার, আমি আমার বাবাকে নকল করার চেষ্টা করেছি ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে জগতে আমি পড়াশোনা করেছি, সেই জগতেও কিন্তু আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড, এবং আমি প্রচেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সে মৌলিক সত্য কি, রিভিল টু মি, আমাকে আমার বাবা যেটা বলতে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা যে সত্যটা আমাকে বোঝানোর চেষ্টা করতেন তিনি, আমি বোঝার চেষ্টা করতাম। অ্যান্ড ফিল কনফিডেন্সড, এবং বিশ্বাস করতাম দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং অবশ্যই একটা ঐশ্বরিক পাওয়ার অবশ্যই আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, এবং যে কী করতে পারে, আমাদেরকে তুলে নিতে পারে কোথা থেকে, যে কোনো সমস্যা থেকে, কনফিউশন থেকে, মাইজদেরি কষ্ট থেকে, মেলানকলি দুঃখ থেকে, অ্যান্ড ফেলিওর ব্যর্থতা থেকে, এগুলো থেকে আমাদেরকে মুক্তি দেয়। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনের নির্দিষ্ট যোগ্য জায়গায় পৌঁছে দেয়। And once an individual serves his emotional and physical bond, যখন এই তার আবেগের এবং শারীরিক যে বন্ডটা যখন সেভার করে, মানে যখন বিচ্ছিন্ন করে ফেলে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখন স্বাধীনতার পথে যাচ্ছে, হ্যাপিনেস, আনন্দের পথে, পিস অফ মাইন্ড, মনের আনন্দের আর মনের সুখের পথে চলে যাচ্ছে। তাহলে এখানে কি বলতে চাইলো যে
একজন ব্যক্তি যখন তার ইমোশনাল বন্ড এবং তার যে শারীরিক বন্ড থেকে যখন মুক্তি পায়, যখন বিচ্ছিন্ন হয়, তখন কিন্তু সে স্বাধীনতার পথে, যখন মনের আনন্দ বা শান্তির পথে চলে যায়, তখন তার মনে শান্তি মিলে। এভাবে টেক্সটটি শেষ হচ্ছে। তো এই টেক্সটটি আমরা পড়লাম, যাদের যেখানে অসুবিধা হবে ভিডিওটা ক্রস করে নিয়ে সেই মানেটা সেখানে ক্লিয়ার করে নিও। আর এরপরে আমরা এই টেক্সটের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে, যেগুলো সালে ঘুরে ঘুরে আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।